বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। দীর্ঘদিন যাবৎ তোমরা স্বাভাবিক ক্লাসে আসতে পারছো না, আমরাও ক্লাস নিতে পারছি না। ক্লাসরুমে তোমাদেরকে অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে পাঠদান প্রক্রিয়া চালু রাখা হচ্ছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই আছো অনলাইন লাইভ ক্লাসের সাথে অংশগ্রহণ করো, এই আহ্বান রেখে আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাহানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আলোচনায় অংশগ্রহণ করছি এবং তোমাদেরকেও আলোচনার সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আহ্বান জানাচ্ছি। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই বেশ কিছু ক্লাস তোমাদের নেওয়া হয়েছে অধ্যায়ভিত্তিক। আজকেও আমি তোমাদেরকে যে অধ্যায়টি পড়াবো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ থেকে আলোচনা করব। আর তোমাদের সাথে অভিকর্ষ মহাকর্ষ কী এবং তাদের মধ্যে সম্পর্কটা কেমন, এই বিষয়গুলি নিয়ে বিগত ক্লাসে আলোচনা করেছি। আজকে এখানে অভিকর্ষের সাথে সংশ্লিষ্ট একটি রাশি অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করব। অভিকর্ষজ ত্বরণ এবং পরন্ত বস্তুর সূত্রাবলী। পরন্ত বস্তুর সূত্রাবলী। তো তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোকপাত করব। তো অভিকর্ষ কী, মহাকর্ষ কী, এটা তোমরা জেনেছ। এখন অভিকর্ষ ত্বরণ, ত্বরণ কী সেটা জানা দরকার। তোমরা ইতিমধ্যে ত্বরণ সম্পর্কেও জেনেছ, যেখানে গতি সংক্রান্ত নিয়ে আলোচনা করা হয়েছে যে অধ্যায়টাতে। সেখানে আলোচনায় ছিল যে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়, যে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের যে হার, সেটাকেই বলা হয় ত্বরণ। যেহেতু সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হার ত্বরণ, এখানে ত্বরণটা কখনো ঋণাত্মক হতে পারে, কখনো ধনাত্মক হতে পারে। ধনাত্মক যখন হয় তখন সেটাকে আমরা ত্বরণ হিসাবে আখ্যায়িত করি, আর যখন ঋণাত্মক হয় মানটা, তখন সেটাকে আলাদা আরেকটা নামে বলা হয় মন্দন। কিন্তু সেটাও ত্বরণ, তারপরে তার আলাদা একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে মন্দন। যদি বলি আমরা একটা বস্তুর ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যদি বলি একটা বস্তুর ত্বরণ -1.5 মিটার স্কোয়ার, তাহলে যে মাইনাসটা থাকার কারণে সেখানে ত্বরণ বললে চলবে। কিন্তু যদি বলি যে মন্দন, তাহলে সেক্ষেত্রে বলতে হবে মন্দন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেখানে এই ত্বরণের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তাহলে বেগের পরিবর্তন কখন হবে? যে সেখানে বল সংশ্লিষ্ট, যে বল প্রয়োগ করলে বেগ বৃদ্ধি পায়, আবার বল প্রয়োগ করলে বেগ হ্রাসও পায়। যদি বেগের বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বেগটা কমে যাবে, হ্রাস পাবে। আর বেগের দিকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বেগ বৃদ্ধি পাবে। তাহলে বলের সাথে বেগের একটা সম্পর্ক আছে। তাহলে অভিকর্ষজ ত্বরণ, এখানে যেহেতু অভিকর্ষজ ত্বরণ বলা হয়েছে, এখানে যে বলটা কাজ করে সেই বলটা হলো অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের জন্য
মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। যেহেতু এটা একটি ত্বরণ, তাহলে সেই ত্বরণটাকে এককটা এই মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এই অভিকর্ষ ত্বরণকে স্মল জি দিয়ে প্রকাশ করা হয়। এই স্মল জি দিয়ে অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় এবং এটার একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অভিকর্ষ ত্বরণ জিটা কীভাবে আসলো সেটাই আমাদের দেখার বিষয়, এবং এটা কি সর্বদা একই থাকবে কি না তার ব্যাখ্যা বিশ্লেষণ সেটা আমরা এখানে আলোকপাত করব। অভিকর্ষ সংজ্ঞা থেকে আমরা পেয়েছি যে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ। তাইলে আমরা ধরে নেই এটা একটা পৃথিবী, এই পৃথিবীর ভর এম, পৃথিবীর পৃষ্ঠে এখানে একটি বস্তু অবস্থান করছে, সেই বস্তুর ভরটা হলো এম। পৃথিবীর পৃষ্ঠে আরেকটি বস্তু অবস্থানরত, তার ভর হলো এম। তাহলে পৃথিবীর কেন্দ্রের থেকে এই পৃষ্ঠ পর্যন্ত একটা দূরত্ব আছে, সেই দূরত্বটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এবং ব্যাসার্ধ আর যে পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে যে এই বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব, সেই ক্ষেত্রে এই পৃথিবীর ব্যাসার্ধটাকেই গ্রহণ করা হবে। যে এখানে তোমরা মহাকর্ষ সূত্র যখন আমি পড়েছি তখন বলছি যে বস্তুদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরল রেখা এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এইখানে এই বস্তুর কেন্দ্রের থেকেও একটা দূরত্ব থাকবে, সেই দূরত্বটা এই পৃথিবী নামক যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের তুলনায় অত্যন্তই ক্ষুদ্র। এই বস্তুর কেন্দ্রের থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা খুবই নেগলিজেবল। এই জন্য এটুকুকে যদি আমি এইচ বলি তাহলে সেই এইচটা নন কাউন্টেবল। এই ক্ষেত্রে যে এইচটাকে আমরা গ্রহণ করব না। পৃথিবীর পৃষ্ঠের থেকে এই কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব ব্যাসার্ধ সেটাই এই বস্তুর জন্য কাউন্টেবল। তাইলে এখানে আমরা মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এখানে এই বল এফ ইকুয়াল টু এই এখানে পৃথিবীর ভর, বস্তুর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ এই স্কোয়ার, আর এখানে ক্যাপিটাল জি, এতটুকু থাকলো। তাহলে এক্ষেত্রে দেখো এই মহাকর্ষ সূত্র অনুসারে এটুকু আমরা লিখতে পারি। আবার এই পৃথিবী এই বস্তুকে একটা বলে, যে কোনো বস্তুকে একটা বলে তার নিজের দিকে আকর্ষণ করে, সেটাকে কি বলা হয়? ওজন। সেই বলটা হলো বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের গুণফল। বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের গুণফল। তাহলে এই ক্ষেত্রে এফ ইকুয়াল টু লিখতে পারি আমরা এম জি, আর এখানে লেখা যায় এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই যেহেতু দুইটা বলই পরস্পর সমান, সুতরাং এই ক্ষেত্রের থেকে আমরা লিখতে পারি যে এম জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, বা জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে অভিকর্ষ ত্বরণের জন্য একটা রাশি আমরা পেয়ে গেলাম। সেই রাশিটা কেমন হলো? যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে দেখো এই জিটা মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা ধ্রুবক রাশি, পৃথিবীর ভরটাও একটা ধ্রুবক। তাইলে এখানে
মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর সেটিও একটা ধ্রুবক রাশি। তাহলে আরটা হলো পরিবর্তনশীল। তাহলে এখানে জি নির্ভরশীল কি, জি বেরিজেস 1/r², যে জিটা আর এর উপর নির্ভরশীল। আর বেড়ে গেলে জি কমে যাবে, আর কমে গেলে জি বেড়ে যাবে, জি এর মান বেড়ে যাবে। তাহলে মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ সূত্র রিলেশন দেখে আমরা এই ক্ষেত্রের থেকে অভিকর্ষ ত্বরণ জি এর যে গাণিতিক একটা রিলেশন সেটা আমরা পাই। যে আমরা ধরে নেই পৃথিবী, মনে করি পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r, পৃথিবীর পৃষ্ঠে অবস্থানরত অন্য একটি বস্তুর ভর m। এখন মহাকর্ষ সূত্র অনুসারে আমরা সেটা লিখতে পারি যে মহাকর্ষ বল F = mm/r²। তাহলে মহাকর্ষ বল অনুসারে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে F = g m পৃথিবীর ভর আর বস্তুর ভর আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমানুপাতিক। সেই সূত্র অনুসারে এটা লিখতে পারি। আবার এই বস্তুটা এখানে পৃথিবী কর্তৃক একটা বল দ্বারা আকর্ষিত হচ্ছে, সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। এবং সেই বলের পরিমাণ আমরা জানি যে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই আকর্ষণ বলটাকে বলা হয় ওজন, এবং বস্তুর ওজন = ভর গুণ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। সেই অনুসারে আমরা লিখতে পারি F = এখানে mg। এখানে এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স আর এটা বস্তুর ওজন। তাহলে এই দুইটা বল পরস্পর সমান। সুতরাং এই দুইটা বল যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে জি এম আর জি m/r²। তাহলে এক্ষেত্রে দেখো উভয় পক্ষ থেকে আমরা m দ্বারা যদি ভাগ করে দেই স্মল m দ্বারা, তাহলে g = G m/r²। এখানে এই ক্যাপিটাল G এবং এই ক্যাপিটাল M এটা হলো ধ্রুবক, কারণ পৃথিবীর ভর তার নির্দিষ্ট এবং মহাকর্ষীয় ধ্রুবকের মানটাও নির্দিষ্ট। সুতরাং G বেরিজেস 1/r²। তো জিটা অভিকর্ষ ত্বরণটা নির্ভরশীল হলো পৃথিবীর ব্যাসার্ধের উপর। তাহলে এইখানে এবং এর থেকে বলা যায় যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। যে অভিকর্ষ ত্বরণটা বস্তু নিরপেক্ষ, এখানে বস্তুর কোনো ভূমিকা নাই। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে বস্তুর কোনো ভূমিকা নেই, এই জন্য কারণ এখানে বস্তুর ভর m অনুপস্থিত। তাহলে বস্তু নিরপেক্ষ। তাহলে নির্ভরশীল কার উপর? পৃথিবীর ব্যাসার্ধের উপর, মানে স্থানের উপর নির্ভরশীল। এখানে এই কথাটা বলা যায় যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ। অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। অনেক সময় 2 নম্বরের জন্য এরকম একটা প্রশ্ন হতে পারে, দেখাও যে বা ব্যাখ্যা করো যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। তখন তোমাকে এই অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা দিয়ে তারপরে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা দেখে তখন বলতে হবে যে এখানে বস্তুর ভরটা, অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে বস্তুর ভর অনুপস্থিত, সুতরাং বস্তুর নিরপেক্ষ।
এই বস্তুর উপর নির্ভরশীল নয়, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। কারণ কি এখানে এই ব্যাসার্ধের উপর কি পৃথিবীর স্থান নির্ধারণ করা হয়। যে পৃথিবীকে তোমরা জানো যে এই অনেকটা কমলা লেবুর মতো চিন্তা করা হয়েছে, যে মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা এবং আর বিষুবীয় অঞ্চলে চ্যাপ্টা নয়। এই যে মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলে ব্যাসার্ধ আরের মান কম, আর এই বিষুবীয় অঞ্চলে আরের মানটা বেশি। তাহলে মেরু অঞ্চলে যে সমস্ত জায়গা আছে সেই জায়গাতে জি এর মান কমে যাবে, জি এর মান বেড়ে যাবে। মেরু অঞ্চলে যে সমস্ত জায়গা আছে সেখানে জি এর মান বেড়ে যাবে, আর বিষুবীয় অঞ্চলে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় জি এর মান কমে যাবে। কারণ ব্যাসার্ধ বেড়ে গেলে জি এর মানটা কমে যায়, আর ব্যাসার্ধ কমে গেলে জি এর মান বেড়ে যায়। তাহলে এর থেকে আরেকটা জিনিস এটার সাথে সংশ্লিষ্ট, যে বস্তুর ওজন। তা আমরা জানি যে বস্তুর ওজন কি পরিবর্তনশীল। বস্তুর ওজন এক প্রকার বল, কিন্তু বস্তুর ওজনটা কি পরিবর্তনশীল, স্থান ভেদে পরিবর্তন হয়। যেমন একটি বস্তুর ওজন এই ভূপৃষ্ঠে যা হবে পাহাড়ের উপর তা হবে না, চাঁদে তা হবে না। কারণ কি চাঁদে জি এর মান পৃথিবীর তুলনায় 6/1 তাহলে সেখানে বস্তুর ওজন কমে যাবে। ভর একই থাকবে কিন্তু ওজনটা কমে যাবে। এরকম এই ঢাকায় একটা বস্তুর যে ওজন হবে সেই বস্তুটার ওজন জাপানে একই রকম হবে না, সেখানে কিছুটা পার্থক্য হবে। কারণ এই স্থান ভেদে পার্থক্য হবে, এটা বলা হয়েছে যে এখানে সূত্র থেকেই দেখানো যায় যে আর এর উপর নির্ভরশীল। তাহলে যে সমস্ত স্থানগুলি মেরু অঞ্চলে অবস্থিত সেখানে জি এর মান বেশি হবে, আর যে সমস্ত অঞ্চলে এই বিষুবীয় অঞ্চলে অবস্থিত সেখানে জি এর মান কম হবে। এইভাবে দেখানো যায় যে বস্তুর অভিকর্ষজ ত্বরণ এই স্থান নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়, স্থানের উপর নির্ভরশীল। তাহলে এরকম বিষয় এখান থেকে পাওয়া যায়, এবং ওজন সম্পর্কেও ধারণা পাওয়া যায় যে ওজন কি, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। যেহেতু জি এর মান ওজন W আমরা লিখতে পারি এই F ইন্টু জি, বল পূরণ ত্বরণ। তাহলে এখানে ভর পূরণ ত্বরণ, ওজন ইকুয়াল টু ভর পূরণ ত্বরণ। যে বল F যে কথা, ওজন একই কথা, সুতরাং এখানে কি F ইকুয়াল টু এম এর পরিবর্তে জি, তার মানে ভর পূরণ ত্বরণ, ভর গুণ ত্বরণ, এই দুটা গুণ করলে এই ওজন পাওয়া যাবে। যেহেতু ত্বরণটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, সুতরাং এই ওজনটাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, একরকম হবে না। এটা ছিল অভিকর্ষজ ত্বরণ সংশ্লিষ্ট রাশিমালা এবং তার আলোকপাত। এখন পরন্ত বস্তুর সূত্রাবলী। আমরা পরন্ত বস্তু কাকে বলে? যে সমস্ত বস্তু উপর থেকে ছেড়ে দিলে বাধাহীনভাবে ভূপৃষ্ঠে পড়তে পারে তাদেরকেই পরন্ত বস্তু বলা হয়। পদার্থবিজ্ঞানের পরিভাষায় তাদেরকে পরন্ত বস্তু বলা হবে। যে উপর থেকে ছেড়ে দিলে সেটা বাধাহীনভাবে পড়তে হবে, আর যদি কোনো বাধা থাকে তাহলে সেটাকে পরন্ত বস্তু পদার্থবিজ্ঞানের পরিভাষায় ঠিক বলা যাবে না। পরন্ত বস্তু হতে গেলেই সেটা বাধাহীনভাবে পড়তে হবে, এবং সেই পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র দিয়েছেন, এবং সেই 3টি সূত্র কি, এই বাধাহীনভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং স্থির অবস্থান থেকে, একটা নির্দিষ্ট অবস্থান যেখানে স্থির অবস্থান, চলমান অবস্থান থেকে নয়, স্থির অবস্থান থেকে যে সমস্ত বস্তু বাধাহীনভাবে পড়বে তাদের ক্ষেত্রে গ্যালিলিও 3টা সূত্র প্রদান করেছেন, যেগুলি
পরন্ত বস্তুর সূত্র হিসাবে স্বীকৃত। তাহলে প্রথম সূত্র পরন্ত বস্তুর সূত্রাবলী। তাহলে পরন্ত বস্তুর সূত্রাবলীর মধ্যে আমরা পাবো যে প্রথম যে সূত্রটা সেটা আমরা প্রথম সূত্র, এই সূত্রটা সকল পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, যে পরন্ত বস্তুর সূত্রগুলি সবসময়ই দুইটা শর্ত ঠিক থাকতে হবে, যে স্থির অবস্থান থেকে এবং বাধাহীনভাবে, স্থির অবস্থান থেকে এবং বাধাহীনভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যে এখানে একটা পরন্ত বস্তু নেওয়া হলো এরকম, আরেকটা পরন্ত বস্তু নেওয়া হলো এরকম, আরেকটা পরন্ত বস্তু নেওয়া হলো এরকম। তাহলে দেখা গেছে যে এই বস্তুগুলি যদি কোনো স্থির অবস্থান থেকে যদি ছেড়ে দেওয়া হয় এবং বাধাহীনভাবে যদি পড়তে দেওয়া হয়, তাহলে দেখা গেল যে 5 মিনিট পরে এই পরন্ত বস্তুটা এখানে আসলো, 5 মিনিট পরে এই পরন্ত বস্তুটা ঠিক এখানে আসলো এবং এই পরন্ত বস্তুটাও এখানে আসলো। যে তাদের এই যে এই দূরত্বটুকু সমান, প্রত্যেকটা দূরত্ব এই যে যতটুকু সমান পথ অতিক্রম করবে, সমান দূরত্ব অতিক্রম করবে। এটা যদি 5 মিটার অতিক্রম করে, এটাও 5 মিটার হবে, এটাও 5 মিটার হবে। এটা যদি একটি পাথরের টুকরা হয়, আর এটা যদি একটি কাগজের টুকরা হয়, আর এটা যদি একটি পাখির পলক হয়, তাইলেও এই সবগুলি যদি বাধাহীনভাবে পড়ে, তাহলে দেখা যাবে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, দূরত্বের কোনো কম বেশি হবে না। প্রত্যেকটাই 2 মিনিট করে সময় নিল, তাহলে 2 মিনিটে এই পাথর এটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, কাগজ এটাও ততটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা পলক এটাও ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করবে। 2 মিনিটে প্রত্যেকটাই 5 মিটার, আর যদি 2 মিনিটে 1 মিটার হয় তাহলে প্রত্যেকটাই 1 মিটার হবে। 2 মিনিটে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটাই 10 সেন্টিমিটার হবে। তাহলে এইভাবে এই প্রথম সূত্রকে ব্যাখ্যা করা যায়, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ বা সমান দূরত্ব অতিক্রম করবে। এটা ছিল পরন্ত বস্তুর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র সম্পর্কে আমরা এই ক্ষেত্রে একটি বস্তুকে নিয়ে চিন্তা করা হয়, এই ক্ষেত্রে অনেকগুলি বস্তুকে নিয়ে চিন্তা করা হয় না। বিনা বাধায় স্থির অবস্থান থেকে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। যে এখানে এই একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এই স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এখানে একটা বেগ থাকবে, স্থির অবস্থান যেহেতু বেগ b = 0, তাহলে এই t1 সময় পরে এখানে দেখা গেল একটা বেগ প্রাপ্ত হলো v1, আবার এটা আরেকটু নিচে যখন আসলো তখন এইটুকু সময় নিল t2, তখন বেগ হলো v2। তারপরে একই বস্তু আবার তৃতীয় অবস্থানে গেল, সেখানে হলো বেগ v3, আর এটুকু সময় নিল t3। দেখা গেল
স্থির অবস্থানে যখন ছিল তখন ব্যাগ ছিল না, বাধাহীনভাবে যখন পড়তেছে তখন দেখা গেল যে এই v1 সময়ে t1 সময়ের পরে ব্যাগ হলো v1, এরকম t2 সময়ের পরে ব্যাগ হলো v2, t3 সময়ের পরে ব্যাগ হলো v3। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে v1কে যদি t1 দ্বারা ভাগ করা হয়, v2কে যদি t2 দ্বারা ভাগ করা হয়, v3কে যদি t3 দ্বারা ভাগ করা হয়, তাহলে এই ফলগুলি হয় একই এবং এটা হয় একটা ধ্রুবক রাশি। যে এই ভাগফলগুলি হয় ধ্রুবক, তাহলে এর থেকে আমরা বলতে পারি যে b/t ইকুয়াল টু ধ্রুবক, একটা ধ্রুবক কে ধরা হলে, বা b ইকুয়াল টু kt বা b বেরিজেস t, যে b বেরিজেস t সময়ের সমানুপাতিক। তার থেকে কি বোঝা যায় যে সময় বেড়ে গেলে ব্যাগও বেড়ে যাবে, সময় কমে গেলে ব্যাগও কমে যাবে। তাহলে সময়ের সাথে এই ব্যাগ রিলেটেড। তাইলে এই ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা হলো এটা, যে সময় বেড়ে গেলে ব্যাগ বেড়ে যাবে, সময় কমে গেলে ব্যাগ কমে যাবে। এটা হলো দ্বিতীয় সূত্র, এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা এরকম। তোমরা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা যদি চাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা চিত্র দিয়ে বা উদাহরণ দিয়ে তখন বুঝিয়ে দিতে হবে। যে মনে করি অ্যাম্বরের একটি বস্তু স্থির অবস্থান থেকে পড়তে দেওয়া হলো, t1 সময়ের পরে তার প্রাপ্ত বেগ v1, t2 সময়ের পরে তার প্রাপ্ত বেগ v2, t3 সময়ের পরে প্রাপ্ত বেগ v3। দেখা যায় যে পর্যায়ক্রমে ভাগ করলে ফলটা হয় ধ্রুবক, দ্যাট ইজ b বেরিজেস t। যে সময় বেড়ে গেলে ব্যাগ বেড়ে যাবে, সময় কমে গেলে ব্যাগ কমে যাবে, অনুপাতটা সর্বদা একই থাকবে। এটা ছিল দ্বিতীয় সূত্র। তার পরবর্তী যে আরেকটি সূত্র, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র একটি বস্তুকে কেন্দ্রিক, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর আর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। যে এখানে স্থির অবস্থান থেকে যদি একটা বস্তুকে পড়তে দেওয়া হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি h হয় এবং সময় যদি t হয়, তাহলে h বেরিজেস t স্কোয়ার। যে এই দূরত্বটা কি হবে, সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এর থেকে এরকম আমরা ধরে নিই পূর্বের মতো এই স্থির অবস্থানে অ্যাম্বরের একটি বস্তু ছিল, এখান থেকে t1 সময়ে বস্তুটা এখানে চলে আসলো, তাতে করে অতিক্রান্ত দূরত্ব হলো h1, অতিক্রান্ত দূরত্ব h1। এখন একই বস্তু যদি এখানে চলে আসে, তাহলে তার এই সময় নিল t2 আর অতিক্রান্ত দূরত্ব হলো h2। এই একই বস্তু যদি এইখানে চলে আসে, তাহলে অতিক্রান্ত দূরত্ব h, সময় নিল তখন t3। তাহলে দেখা যায় যে একটা বস্তুকে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে, এটা মুক্তভাবে পড়তে থাকলে নির্দিষ্ট সময় পরপর একটা দূরত্ব অতিক্রম করবে, প্রতিটা মুহূর্তেই তার কি দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে সেই যে দূরত্বটা অতিক্রম করবে, সেই দূরত্বটা এখানে বলা হলো যে h বেরিজেস t স্কোয়ার, যে সময়ের বর্গের সমানুপাতিক। এটার থেকে আমরা কি, এই চিত্র থেকে আমরা এরকম দেখতে পাই যে h1কে যদি আমরা t1 স্কোয়ার দ্বারা ভাগ করি, h2কে যদি আমরা t2 স্কোয়ার দ্বারা ভাগ করি, এরকম h3কে যদি আমরা t3 স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এই ফলটা হয় একটা ধ্রুবক রাশি। এই ফলটা হয় ধ্রুবক, দ্যাট ইজ h/t স্কোয়ার ইকুয়াল টু k, বা ধ্রুবক h বেরিজেস t স্কোয়ার আমরা বলতে পারি। যে এই অতিক্রান্ত দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক।
তাহলে এইভাবে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটিও ব্যাখ্যা করে বোঝানো যায়। তাহলে এখানে পরন্ত বস্তুর 3টি সূত্র এবং 3টি সূত্রই বিনা বাধায় পরন্ত বস্তু হতে হবে এবং স্থির অবস্থান থেকে পড়তে হবে, তাহলে এই সূত্রগুলি প্রযোজ্য হবে এবং বিজ্ঞানী গ্যালিলিও এই সূত্রগুলি দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আলোচনায় শুনেছ মনোযোগের সহিত, এবং যারা শুনতে পারোনি তারা পরবর্তী সময় আবার ভিডিওটি দেখে নিলে তখন তোমরা আলোচনাটা কি করা হলো সেখান থেকে আলোচনা শুনে বুঝতে পারবে এবং তোমাদের উপকার হবে বলে আমি আশা করি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই পরিস্থিতিতে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে নিতে হবে। বাসায় তোমরা নিয়মিত পড়াশোনা করবে, এটাই আশাবাদ রাখছি, এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। Mm-hmm.